আলোচ্য বিষয় 2024 সালের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান হবে 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তোমাদের এর আগে ফার্স্ট সেটের অঙ্কের প্রশ্নের উত্তর করে দিয়েছি এবং সেখানে তোমাদের সিলেবাস যেটা আছে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। এই ভিডিওতে আমি সিলেবাস নিয়ে আলোচনা করছি না, আমি জাস্ট প্রশ্ন উত্তর কেমন হতে পারে সে ব্যাপারে আলোচনা করছি। তো দেখো, প্রথমে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি। আচ্ছা, এই ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, যারা তোমরা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না। মিশ্র ভগ্নাংশে পরিণত করো। মিশ্র ভগ্নাংশে পরিণত করতে বলেছে 379/5 আছে। তো কি করে আমরা এটা মিশ্র ভগ্নাংশে পরিণত করবো একবার দেখে নাও। তো যদি এরকম থাকে যে 379/5, আমরা পাশে লিখছি 379/5, আমরাই করবো, ভাগ করে দেবো। কি পাবো দেখো, 5 7 35, 5 7 35 পেলাম, 2 9। তারপরে দেখো এখানে 5 পাচ্ছে 25, 4, এই 4টে এরপর উঠে যাবে, আর এই যে 5টা, এই 5টা এখানে থাকবে। তাহলে 75 পূর্ণ 4-এর 5, এটা হচ্ছে 75 পূর্ণ 4-এর 5 উত্তর। বোঝা গেছে? চলে আসছি পরের অঙ্ক, স্থানীয় মানে বিস্তার করো। স্থানীয় মানে বিস্তার তোমরা এর আগে করেছো, এর আগের প্রশ্নে আমি করিয়ে দিয়েছি। এবার আরেকটা দেখে নাও, 123.003। তাহলে কিভাবে করবো যদি তাই করতে হয়, প্রথমে 100 রাখবো, তারপরে 123-এর জন্য এই যে 20, 23 আছে, 23-এর থেকে 20 নিলাম, তারপরে এই যে 3, এই 3টা নিলাম, তারপরে শেষে 0.003 নিলাম। অর্থাৎ শতকের ঘরে কত আছে দেখো, এরকম করে তোমরা বোঝো, 123, এটা একক, এটা দশক, এটা শতক, 0.003 আছে, এরকম আছে। তো শতকের ঘরে 1 আছে মানে 100 আছে, দশকের ঘরে 2 আছে মানে 20 আছে, এককের ঘরে 3 আছে মানে শুধুমাত্র 3 আছে, আর শেষে 0.003টা বসে যাবে। তো এই 4টের যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা স্থানীয় মানে বিস্তার করতে পারবো। বোঝা গেছে? এরপর চলে আসছি পরের প্রশ্ন, 103 টাকা 5 পয়সা মানে ক টাকা? তো 5 পয়সাকে যদি আমরা, আমি অন্য কালারে দেখাচ্ছি, যদি আমরা 5 পয়সাকে 5 পয়সাকে যদি আমরা টাকাতে রূপান্তরিত করতে যাই তাহলে একে 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে, দেখো 100-র কটা শূন্য হয়, 100 দুটো শূন্য হয়, তাহলে 5-এর 1 ঘর, 1 ঘর মানে 5-এর আগে তার 1 ঘর, তার আগে শূন্য দিয়ে দশমিক বসাতে হবে। ঠিক আছে, দুটো শূন্য মানে 2 ঘর আগে দশমিক, এটা 1 ঘর, এটা 2 ঘর, 2 ঘরে যেহেতু কিছু নেই তাই জন্য একটা শূন্য দিয়ে তার আগে দশমিক বসানো। তাহলে আমাদের যেমন 103 টাকা, 103 টাকা তো আছেই, আর এটা হয়ে গেল আমার 5 পয়সা মানে 0.05 টাকা। তাহলে 103.05 টাকা। ঠিক আছে, তো পরের প্রশ্ন হচ্ছে ঘ, দেখো 0.09 ও 0.9 এর মধ্যে কোনটি ছোট? তো আমরা দেখে বুঝতে পারছি 0.9টা হচ্ছে ছোট, কারণ 0.9 এর আগে এই দশমিকটা যদি আমরা 10 দিয়ে ভাগ করি তবেই কিন্তু আসবে হচ্ছে 0.09। তাহলে কোনো একটা সংখ্যাকে যদি এই সংখ্যাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা এটা পাচ্ছি। আর আমরা জানি কোনো একটা সংখ্যাকে যদি কোনো কিছু দিয়ে ভাগ করা হয় তাহলে সেই সংখ্যাটা কমে যায়। তাহলে 0.9কে 10 দিয়ে ভাগ করাতে এটা হয়েছে, তার মানে এই সংখ্যাটা তো কমে গেছে, তাহলে এটা হচ্ছে ছোট। বোঝা গেছে? চলে আসছি পরের যে প্রশ্ন, সেই পরের প্রশ্নে চলে আসছি। বলেছে কথায় লিখতে বলেছে 1207.25, তাহলে
যদি আমরা একক দশক ভাবে লিখি জিনিসটাকে 1, 2, 0, 7.25, এটাকে আমি একক দশক করে ধরে নাও আমি লিখছি। তাহলে এটা হচ্ছে একক, দশক, শতক, এটা হচ্ছে হাজার। তাহলে কি হচ্ছে 1000, 200 বা 200, 07, তাহলে এখানে কি শুধু 7 হবে, তাই তো? 7.25, তাই লেখা আছে 1207.25। তারপরে 4 নম্বর কি বলেছে, দুটি বিন্দু দিয়ে ড্যাশটি সরলরেখা টানা যায়। দুটি বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। কটা সরলরেখা টানতে পারবো? একটা সরলরেখা টানতে পারবো। বোঝা গেছে? দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা টানা যায়। চলে আসছি পরের প্রশ্ন, দেখো। টেবিলের উপর তলে ড্যাশটি ধার। টেবিলের উপর তলে, একটা আমরা টেবিল এঁকে দেখি, একটা টেবিল এঁকে দেখছি। এরকম টেবিলের 4টে পায়া, এটা পেয়েছি, ঠিক আছে? তাহলে টেবিলের উপর তলে কটা ধার হচ্ছে? একটা ধার, দুটো ধার, তিনটে ধার, চারটে ধার। কটা ধার হলো? 4টি ধার। বোঝা গেল? এবার চলে আসছে পরের অঙ্ক। নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 4 আছে এটা, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান আছে 2। এগুলো তোমরা কিন্তু তোমাদের বইয়ের পেজ নাম্বার যে 113, সেখানে তোমরা পেয়ে যাবে। 5 পূর্ণ 2-3 যোগ 1 পূর্ণ 1-7 যোগ 2 পূর্ণ 3-4। তো এটাকে আমরা যদি করি, কিভাবে করবো দেখো। এটাকে আমরা যদি করি, তাহলে এখানটায় আমার একটু সমস্যা হয়েছে। 1 পূর্ণ, এটা কত হবে? 5 পূর্ণ 2-3 আসে, 5 পূর্ণ 2-3, 5 পূর্ণ 2-3, 1 পূর্ণ 1-7 আর 2 পূর্ণ 3-14। তাহলে 5 পূর্ণ 2-3 কে যদি আমরা ভগ্নাংশে ভাঙি, তাহলে কি হবে? 3-5-15, 3-5-15 আর 2-17, 3-5-15 আর 2-17। তো এবার দেখো, 3-5-15 আর 2-17 হলো, 17-3 হলো, 7-1-7, 7, 7-1-7 কিভাবে করছে দেখো। 5, 2-3, প্রথমে এই 5-এর সঙ্গে এই 3টা গুণ করবো। 5-এর সঙ্গে 3টা গুণ করলে কত হলো? 3-5-15। যে গুণফল যা হলো তার সঙ্গে এই যে 2টা উপরে এটা থাকবে সেটা যোগ করবো। 15-2-17, এভাবে আমরা করলাম, ঠিক আছে? 17 আর নিচে তো 3 আছে, 3। তো ঠিক কিভাবে 7-এর সঙ্গে 1 গুণ করবো, 7-1-7, আর উপরেরটা যোগ করবো। 7-1-7 আর 8, 8-7 হবে। 14 আর 2 গুণ করবো, 14 2 28, তার সঙ্গে আরো 3 যোগ করবো, 28 আর 3 31, 14 হলো। এবার দেখো 3, 7 আর 14, 3, 7 আর 14 যদি আমরা লসাগু করি, 3, 7 আর 14 আমরা লসাগু করলাম, কি পাবো দেখি। 7 দিয়ে কাটবে 3, 1, 2, 3 2 6, 6 7 42, তাহলে লসাগু কত পাবো? 7 গুণ 3 গুণ 2, তাহলে 3 7 21 দুগুণ 42। এটা পাবো লব 7 গুণ 42 পেয়ে গেলাম। তাহলে 42 হলো লসাগু। এবার 42-এর সঙ্গে 42 দেখো, 3 14 42, তাহলে 17-র সঙ্গে 14 গুণ করলে আমরা কত পাবো? 17-র সঙ্গে 14 গুণ করলে আমরা পাবো 238। তারপর 42, 42 এখানে 7 হলো, 3 2 6, 6 7 42, তাহলে 6 8 48। 14, 14 এখানে আছে, 7 2 14, 3 14 42, তাহলে 31-এর সঙ্গে 3 গুণ করলে কত পাবো? 93। বোঝা গেল? দিয়ে 3টে যোগ করবো, উপরে মানে উপরে যেটা আমাদের লব আছে সেই লব 3টে যোগ করবো, কত পাবো? 379/42। বোঝা গেছে? তাহলে এটাকে আমরা আবার তোমরা যদি ভগ্নাংশে প্রকাশ করি, কি পাবো? 42, 42 দিয়ে এটাকে ভাগ করবো। সরি, এটা আমি মিটিয়ে ভালোভাবে দেখাই। এরকম আছে আমাদের 3 7 9 ভাগ 42, 3 7 9, যদি আমরা এরকম করি, তাহলে আমরা 9 দিয়ে কাটতে হবে। 9 দিয়ে কাটলে আমরা কত পাবো? 3 7 8, 1 করে থাকবে, 9 পূর্ণ 1-42। এইভাবে আমরা এটা কিন্তু পেয়ে যাব। তারপরে দেখো খ কি বলেছে, বিয়োগ করো। 10 পূর্ণ 5-7 বিয়োগ 5 পূর্ণ 5-14।
তাহলে 10×5-7 কে আমরা কি লিখতে পারি? 7×10=70, 70 আর 5 75-এর 7। 5×14 কি লিখতে পারি? 5×14=70, 70 আর 5 75-এর 14। 7 আর 14 লসাগু 14 হয়, তাহলে 7×2=14, 75×2=150 হলো 150। আর 14×1=14, 75-এর সঙ্গে 1 গুণ করলে 75ই হয়, তাহলে 150 থেকে 75 বাদ দিলে কত হবে? 150 থেকে 75 বাদ দিলে 75/14। সেই 75/14কে আবার সেই একইভাবে যদি আমরা করি, কত হবো? 75 হলো, 5×14=70 হলো, এখানে 5×14, 5×5=14 বোঝা গেল? এবার দেখো পরের অঙ্কটা কি বলেছে। 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে? বর্গক্ষেত্র মানে আমরা কি জানি? বর্গক্ষেত্র মানে যার 4টে বাহুই সমান, সেটা হচ্ছে বর্গক্ষেত্র। এইটার যদি দৈর্ঘ্য a হয়, এটার দৈর্ঘ্য a হবে, এটার দৈর্ঘ্য a হবে, এটার দৈর্ঘ্য a হবে। আর একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি? বর্গক্ষেত্রের সূত্র হচ্ছে a/a বা a²। ঠিক আছে, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। তো যদি আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বলে দেয়, মানে a²টা বলে দিয়েছে কত? 625, তাহলে আমাকে একটা বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে। কি বলেছে? বাহুর দৈর্ঘ্য বের করতে, মানে মানে একটা বাহু বের করতে বলেছে। তাহলে √625, ঠিক আছে, √625 বের করতে বলেছে। √625 করলে কি হবে? দেখো, 625 কে আমরা 5×5 25, আবার 5×5 25, 25×25 625। 4টে 5 কে গুণ করলে আমরা 625 পাই। 4টে 5 কে গুণ করলে যেহেতু আমরা 625 পাই, তাহলে 4টে 5 যদি রুটের ভেতরে থাকে, রুটের বাইরে কিন্তু প্রত্যেকটা জোড়াতে একটা করে বেরাবে। অর্থাৎ দুটো 5-এর জোড়াতে একটা 5 বেরাবে, দুটো 5-এর জোড়াতে একটা 5 বেরাবে। ঠিক আছে, দুটো 5 বাইরে বেরাবে। 5×5 মানে 10, 5×5 মানে 25, 25 মিটার হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেছে? এবার দেখো ঘ কি বলেছে। সানিয়া 150 টাকা 50 পয়সায় একটি ঝুড়ি কিনে বাজারে 175 টাকায় বিক্রি করলো। সে কত টাকা বেশি পেলো দেখি। এটা তোমাদের পৃষ্ঠা 152-তে তোমরা পেয়ে যাবে, তোমাদের বইয়ের পাতা 152-তে তোমরা এটা পেয়ে যাবে। তো কি বলেছে দেখো, বাজারে যদি 175 টাকায় বিক্রি করে, সে নিশ্চয়ই লাভে বিক্রি করেছে। তাহলে সে যত টাকায় বিক্রি করলো তার থেকে সে যত টাকায় কিনেছিল সেটা যদি বাদ দিই, তাহলে সে কত টাকা বেশি পেলো সেটা পাবো। তাহলে 175 থেকে যদি আমরা 150.50 বাদ দিই, এগুলো কিন্তু সব টাকাতে, সব কিন্তু এগুলো টাকাতে। তাহলে দেখো এখানে কিছু নাই, মানে শূন্য শূন্য আছে। আর দেখো এখান থেকে তাহলে 1 আমি নিয়ে নিলাম, তাহলে এটা 174 হয়ে গেল, এটা হয়ে গেল 174, এটা হয়ে গেল 174। এখানে আমাদের চলে এলো ওপরে 100, ওপরে আমাদের 100 চলে এলো। এই শূন্য শূন্য থাকা হবে, তাহলে 100 থেকে 50 বাদ দিলে 50, আর 174 থেকে 4 থেকে 0 বাদ দিলে 4, 7 থেকে 5 বাদ দিলে 2, 24.50 টাকা হচ্ছে। বোঝা গেল? এটা কি করলাম? দেখো এখানে শূন্য শূন্য আছে, তো আমার তো এর নিচে 50 পয়সা আছে, তাহলে পাশের ঘর থেকে একটা ধার নিলাম, এক ধার নিয়ে এ হয়ে গেল 174, আর এ হয়ে গেল 100, কারণ 1 টাকা মানে তো 100 পয়সা। সেই হিসাবে এখানে 25 পয়সা আমার পেলাম, 24 টাকা 50 পয়সা সঠিক উত্তর। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারছো। এবার বলেছে স্কেলের সাহায্যে 9.8 সেন্টিমিটার একটি সরলরেখা অঙ্কন করো ও প্রান্তবিন্দু চিহ্নিত করো। এটা তোমরা তোমাদের বইয়ের 170 নম্বর পাতায় পেয়ে যাবে। তো স্কেলের সাহায্যে প্রথমে একটা পয়েন্ট নিবে এ, সেখান থেকে 9.8 সেন্টিমিটার একটা দাগ টানবে, দিয়ে বি পয়েন্টে শেষ করবে। দিয়ে এইভাবে তোমরা কিন্তু এই সরলরেখা অঙ্কনটা করতে পারবে। এবার বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 3×2 = 6, প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 আর প্রস্থ 20 মিটার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটা তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 121-এ পেয়ে যাবে। তো দেখো আয়তক্ষেত্র কাকে বলে।
আয়তক্ষেত্র মানে একটা চারকোনা এরকম একটা জিনিস আছে যার বিপরীত বাহুগুলো সমান। এটা যদি এ হয় এটাও এ হবে, এটা বি হলে এটা বি হবে, এবং প্রতিটি কোণ কিন্তু সমকোণ। ঠিক আছে, এটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে এটাকে পরিসীমা, তা পরিসীমাটা আমার কত বলেছে? পরিসীমা বলে দিয়েছে 120। ঠিক আছে, আর প্রস্থ বলে দিয়েছে 20। তাহলে 2 গুণ দৈর্ঘ্যকে আমরা 2 লিখলাম, হ্যাঁ, শর্টকাটে। আর প্রস্থ 20 যেহেতু বলে দিয়েছে 20 লিখলাম, আর পরিসীমা 120 বলে দিয়েছে। এবার তাহলে দুইটা যদি 120 এদিকে পাঠাই আমি, তাহলে এটা ভাগ হয়ে যাবে, তাই তো? তো দৈর্ঘ্য যোগ 20, তাহলে 120কে 2 দিয়ে ভাগ করবো। 120কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 60। বা দৈর্ঘ্য মানে হচ্ছে, দৈর্ঘ্য মানে হচ্ছে 40। 20টা এদিকে গেল, 20 যদি এদিকে যাই, আচ্ছা, আমি করে দেখাচ্ছি তোমাদের জন্য। 20 যদি এদিকে গেলে কি হবে? 60 বিয়োগ 20 কত হবে? 40 মিটার। তো দৈর্ঘ্য হয়ে গেল আমার 40 মিটার। এইভাবে আমরা কি পেলাম? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এইভাবে দেখো 40 মিটার আমরা পেয়ে গেছি। আর ক্ষেত্রফল তাহলে কত হবে? ক্ষেত্রফলের ফর্মুলা জানি। ক্ষেত্রফল কত? এ গুণ বি, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা যদি দৈর্ঘ্য হয়, বি যদি দৈর্ঘ্য হয়, এ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 40, 40 গুণ 20 হবে। 40 গুণ 20 মানে 800 বর্গ মিটার। বোঝা গেল? এভাবে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করলাম। এবার সরল করতে বলেছে, সরলটা ভালো করে তোমরা একবার দেখে নাও। এটা তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 139-এ পেয়ে যাবে। দেখো, প্রথমে আমরা জানি, প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে যদি থার্ড ব্র্যাকেট থাকে থার্ড ব্র্যাকেটে কাজ করব। তো সেই হিসেবে যদি আমরা দেখি, এখানে ফার্স্টে দেখো সেকেন্ড ব্র্যাকেট আছে। ফার্স্ট ব্র্যাকেটে কি কি আছে? ফার্স্ট ব্র্যাকেটে তোমাদের এখানে আছে 110, 4 বিয়োগ 2, প্রথমে 4 বিয়োগ 2 করলাম, 4 বিয়োগ 2 করলে কত হলো? 2। 10 থাকলো, 100 থেকে গেল। তাহলে শুধু এই 4 বিয়োগ 2 এর কাজটা এখানে করলাম, বাকি সবটা কিন্তু সেম থাকলো। তারপর দেখো 100 যোগ 10 যেমন এটা খেললাম, আবার 4 বিয়োগ 2 এর কাজ করলাম, 2 পেয়ে গেলাম। এবার এটার কাজ করব। প্রথমে এবার তাহলে কিসের কাজ করব? এবার আমরা আগে গুণের কাজ করতে হয়। আমরা জানি একটা নিয়ম আছে, নিয়মটির নাম হচ্ছে BOD MAS। ঠিক আছে, তার মধ্যে ডি হচ্ছে ডিভাইড, এম হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ, ডি হচ্ছে ডিভাইড, এম হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ হচ্ছে অ্যাডিশন বা যোগ, এস হচ্ছে সামেশন মানে বিয়োগ। তাহলে আগে কার কাজ করব? গুণ না যোগ? আগে গুণের কাজ করব। তাহলে আগে 10 দুগুণ 20 গুণের কাজ করলাম, আবার এখানে 10 দুগুণ 20 গুণের কাজ করলাম। তাহলে 100 যোগ 20 মাইনাস 100 যোগ 20, তাহলে এটাও হয়ে গেল 120, 100 যোগ 20 করে এটাও হয়ে গেল 120। তাহলে 120 থেকে 120 বাদ দিলে শূন্য হলো, সঠিক উত্তর শূন্য। আবার সরল করব, এটাও তোমাদের বইয়ের পেজ নাম্বার 137-এ তোমরা পেয়ে যাবে। আবার কি বললাম? আগে থার্ড ব্র্যাকেটের কাজ। তো সেই হিসেবে দেখো, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেটে কি আছে? 1, 4 আর 2 আছে। 1, 4 আর 2, কিন্তু দেখো 1 আর 4 এর মধ্যে কি আছে? এখানে 1 আর 4 এর মধ্যে, আচ্ছা, ভিডিওটা আমি একটু রেকর্ডিং করতে করতে পজ করেছিলাম এই কারণে, সেটা এখন ভালো করে তোমরা লক্ষ্য করবে। এইটা কিন্তু ভাগ চিহ্ন, আর এটা যোগ চিহ্ন। আবার এটা ভাগ চিহ্ন, এটা যোগ চিহ্ন। ঠিক আছে, তাহলে দেখো 1 আর 4 এর মধ্যে যোগ চিহ্ন আছে, 4 আর 2 এর মাঝখানে ভাগ চিহ্ন আছে। তাহলে একটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো আমি আগে করবো, কিন্তু তার মাঝখানে যোগ আছে আর ভাগ আছে, তো আমি তো ভাগের কাজ আগে করবো। 4 ভাগ 2 কত হবে? 4 ভাগ 2 হবে 2। 4 ভাগ 2 হয়ে গেল 2। 4 ভাগ 2 আমরা পেয়ে গেলাম 2। তাহলে এখানে কি হলো? 1 যোগ 2। এবার 1 যোগ 2 এর কাজ করবো, বাকি যা আছে সব সেম রেখে দিলাম। 1 যোগ 2 কত হয়? 3 করলাম। তাহলে কি হলো? 1 যোগ 3 ভাগ 3, যোগ আর ভাগ, যোগ আর ভাগ। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যোগ আর ভাগ আছে, তাহলে কার কাজ আগে করবো? আগে আমরা ভাগের কাজ করবো। তো 3 ভাগ 3 করবো, 3 ভাগ 3 করলে কত পাবো? 1 পাবো। তাহলে এবার হয়ে গেল 1 যোগ 1। তো সেকেন্ড ব্র্যাকেটে 1 যোগ 1 থেকে গেল। এবার 1 যোগ 1 কত হয়? 2। তাহলে 4 ভাগ 2। আর এখানে 4 এর আগে যোগ আছে, তাহলে ভাগের কাজ আগে করবো, যোগের কাজ আগে করবো? আগে আমরা করবো ভাগের কাজ। তাহলে 4 ভাগ 2 কত হয়? 4 ভাগ 2 করলে 2 হয়। তাহলে তোমরা এখানে আরেকটা লাইন করে নিতে পারো, 6 ভাগ 1 যোগ 2 দিয়ে তোমরা এই লাইনে আসতে পারো। 1 যোগ 2 করলে 3 হবে, 6 ভাগ 3 করলে 2 হচ্ছে উত্তর। বুঝে গেল? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো এই ছিল তোমাদের
পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সেকেন্ড সেটের প্রশ্ন এবং উত্তর। তোমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমার জন্য আরো এক সেট অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তোমাদের যে এই প্রশ্নের হুবহু পরীক্ষা আসবে তা নয়, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে এবং তোমরা তোমাদের বইটা ফুটিয়ে করবে এবং টোটাল যে আমি 3টে সেটের অঙ্ক প্রশ্ন উত্তর দেবো সেগুলো করবে, তাহলে তোমার পরীক্ষা অনেকটাই সাফল্য হবে। তো তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এবং কোনো অঙ্ক মুখস্থ করবে না, অঙ্ক বুঝে করার চেষ্টা করো, তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু সাফল্য নিশ্চিত। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।